আমরা যে অভিযোগ, সেনাবাহিনী তো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনী তো আমাদের গর্বের প্রতীক। সেনাবাহিনী বিতর্কিত হলে তো আমরাই বিতর্কিত হবো জাতি হিসেবে। সেনাবাহিনীকে নিয়ে কেন আমরা কথা বলবো? আমরা তো কথা বলছি যে সেনাবাহিনীর যেই অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা, সেনা প্রধানের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, সেটি সরকার তদন্ত করুক। একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তো গঠন করে দিতে পারতো, যে আসলে এই অভিযোগটি আমরা খতিয়ে দেখছি, সেটি না বলে একটা জেনারেল কথাবার্তা বলে ফেললো যেটি সরকার বিরোধী আপনার কাজ, এটি আপনার একটি দুষ্ট চক্রের কাজ। কোন ধরনের তদন্ত ইনভেস্টিগেশন ছাড়াই আল জাজিরা কি বাংলাদেশের ওই তথাকথিত যে গুজব ছড়ায় যেসব মিডিয়া বা সরকারের দালালি করে যেসব মিডিয়া, সেই মিডিয়া আল জাজিরা? আল জাজিরা কি ওই সরকারের আপনার পাচাটা রাজনীতিবিদ করা সেই রাজনীতিবিদদের মিডিয়া, যে যারা মিডিয়া হাউসেরও মালিক, আবার আপনার আওয়ামী লীগেরও পাচাটে, আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়, আপনার সাংস্কৃতিক কমিটির সদস্য হয়? আল জাজিরা কি সেই মিডিয়া যে আল জাজিরা আপনার এই ধরনের কোনো ভিত্তিহীন রিপোর্ট করবে কিংবা কোনো তথ্য প্রমাণ ছাড়া রিপোর্ট করবে? কাজে এই আল জাজিরার রিপোর্ট নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে যে ধরনের অভিযোগ করা হয়েছে, এটা কার্যকর অর্থে এক প্রকারের আমি বলবো যে সরকারের ব্যর্থতাকে তুলে ধরেছে, এবং যেই রিপোর্টটি তারা প্রকাশ করেছে গভর্নমেন্টের হাই অফিসিয়ালরা করাপশনের সাথে ইনভলভ, সেটি তুলে ধরেছে। এবং এই আল জাজিরা রিপোর্টে যেটা বলছিলাম, আমাদের প্রশ্ন হচ্ছে এই যে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধানের ভাই কিভাবে পাসপোর্টের নাম পরিবর্তন করলো, কারা কারা এর সাথে জড়িত, এগুলোর কি তদন্ত হয়েছে? কিংবা এই যে শাস্তি মৌকুফের বিষয়টা হলো, কে সুপারিশ করেছে, কার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আপনার মাফ করা হলো, কার কাছে, কবে তারা এই আবেদন করেছিল, কোন প্রক্রিয়া তাদেরকে ক্ষমা করা হয়েছে? একটা পলাতক আসামি যেটা বলছেন যে ভাই আইনের আপনি সুবিধা নেবেন, অবশ্যই তো আপনার আইনের মধ্যে থেকে সুবিধা নিতে হবে। আদালতে জামিন চায়, মামলার ধরন অনুযায়ী কেউ অগ্রিম জামিন চায়, কেউ আপনার আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। তো তারা খুনের অভিযোগে, সুনির্দিষ্ট হত্যার মতো জঘন্য ঘটনায় অভিযুক্ত, তাদেরকে তো আত্মসমর্পণ করতে হবে। তারা আত্মসমর্পণ না করে তারা মালয়েশিয়া, আপনার তারপরে প্যারিস, ফ্রান্স থেকে, বিভিন্ন দেশে থেকে তারা কিভাবে আপনার জামিন পেয়ে গেল? আইনের ব্যাখ্যা দাঁড় করাই দেবেন, এটি কি আইনসম্মত কাজ? এটি যদি আইনসম্মত কাজ হয় তাহলে তো এই জন্যই আমরা বলছি যে এই সরকার আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার দলের সন্ত্রাসীদেরকে সেভ করার জন্য ব্যবহার করছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিতর্কিত আইন ব্যবহার করে, গণবিরোধী আইন ব্যবহার করে সাংবাদিকদের দমনের চেষ্টা করছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, ভিন্ন মত বিরোধী দলের সমালোচনাকে বন্ধ করার চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আমরা সেটা দেখেছি না? জনগণ দেখছে না? দেখছে। কিছুদিন আগে আপনারা দেখছেন বিডি নিউজ 24 যে একটি অনলাইন গণমাধ্যম, তারা সংবাদ সম্মেলন করে বলেছে তাদের রিপোর্ট সরানোর জন্য, রিমুভ করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে আপনার চাপ প্রয়োগ করা হচ্ছে। অথচ সরকার বলছে যে তারা নাকি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যম রয়েছে, প্রায় অর্ধ শতাধিক গণমাধ্যম। আমরা তো দেখি বাংলাদেশে অর্ধ শতাধিক গণমাধ্যম রয়েছে। কয়েকটা গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, সংবাদ পরিবেশন করতে পারে, সেটা তো বলার অবকাশ রাখে না। প্রথম আলোর মতো একটি পত্রিকা, যারা যেমন একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলার চেষ্টা করে, কিভাবে তাদেরকে দমন পীড়ন করার চেষ্টা করা হয়, ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে কিভাবে জেলায় জেলায় মামলা করা হয়, ব্যারিস্টার মইনুল ইসলামের মতো লোকের বিরুদ্ধে একটা কমেন্ট করার কারণে কিভাবে মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ রাস্তায় নেমে যায়, সেগুলো আমরা দেখেছি না? কিভাবে তাকে হয়রানি করার জন্য বিভিন্ন জেলায় জেলায় মামলা দেওয়া হয়েছে, সেই ঘটনাগুলো আমরা দেখেছি না? আমরা দেখেছি। কাজে এ কারণেই বলছি যে এই সরকার আইনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সুতরাং এই সরকারের গণবিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, গণবিরোধী আইনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। সেখানে আমরা সকলকে আহ্বান জানাবো যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সকল কালো আইন, বাকশালী আইন, বিতর্কিত আইন, একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার আইনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সরকার ৭৫-এ তখনকার সরকার ঘোষণা দিয়ে বাকশাল করেছিল, সেটা ব্যর্থ হয়েছিল, যে কারণে এই সরকার এখন অঘোষিতভাবে দেশে একটি বাকশাল কায়েম করছে, বাকশালের নামে একটা একদলীয় শাসন কায়েম করেছে।
এবং সরকারের এই দুর্বৃত্তরা, লুটেরা, মাফিয়াদেরকে নিয়ে বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে। যদি আমরা রুখে না দাঁড়াই, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের ভবিষ্যৎ একটা অনিশ্চিত দিকে যাচ্ছে। সুতরাং যারাই আজকে যে রাজনৈতিক দল করেন না কেন, মত পথের হন না কেন, আমরা বলবো বাংলাদেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসনকে রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা যদি প্রতিবাদ করতে পারি, দাঁড়াতে পারি, অন্যরা এসে আমাদের মিছিলে দাঁড়াবে, আমাদের ডাকে সাড়া দেবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগের একটি আলোচিত ঘটনা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনার গত মঙ্গলবারের ঘটনা সম্ভবত, যে বাস কাউন্টারে হাফ ভাড়া দেওয়া টেওয়া নিয়ে আপনার একটা তর্ক বিতণ্ড, বাক বিতণ্ডতা হয়েছিল। পরে দুপুরের দিকে, দুপুর 2টার দিকে সম্ভবত সেটির আবার সমাধান হয়েছিল। সেখানে সেটির সমাধান হওয়ার পরে, যদি সেটি সমাধানের আগে আবার সেখানে একটু আন্দোলন হয়েছিল, ছাত্ররা প্রতিবাদ করেছিল, সড়ক অবরোধ করে, তখন সেখানে আপনার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক জেলা না, মহানগর, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির এবং শ্রম বিষয়ক সম্পাদক এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাউসার হোসেন শিপন, তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবরোধ করেছিল, বিক্ষোভ করেছিল, সেখানে গিয়েছিল শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করতে, শিক্ষার্থীদেরকে থামাতে। তো শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া করেছিল, সেগুলো না মানা পর্যন্ত তারা থামেনি, এবং যদিও একটা পর্যায়ে সেই আলোচনা একটা সুরাহা হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং জঘন্য ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে বরিশালের রূপাতলী এলাকার বিভিন্ন মেসে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের অসহায় নিরীহ ঘুমন্ত ছাত্রদের উপরে তারা নির্বিচারে হামলা করেছিল। সে হামলা প্রায় 20-25 জন আহত হয়েছিল, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, এখনো হসপিটালে। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুরা যেটা বলেছি, যে সারা বাংলাদেশের যেখানেই একটা অঘটন ঘটুক, কেউ ধর্ষণের শিকার হোক, কারো জায়গা জমি নিয়ে বিরোধ, কেউ খুনের কিংবা আপনার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে। আমরা চেষ্টা করি যে ঘটনাগুলো তুলে ধরার মাধ্যমে সেই সমস্যাগুলো যতটুকু সমাধান করার, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার। হয়তো সবসময় আমরা পারি না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা তাদেরকে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যোগাযোগ করেন, এবং আমরা স্থানীয় প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেই হামলার প্রতিবাদে পরের দিন যখন ছাত্ররা আপনার সবাই ক্ষোভে ফুঁসে উঠলো, প্রতিবাদ করলো, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশেও আপনার আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাঁড়িয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাঁড়িয়েছে, এবং আজকে আপনার গাজীপুরের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরাও দেখেছি যে তারাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছিল যে এই ঘটনায় যারাই অভিযুক্ত হোক, সে ছাত্র শ্রমিক, তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা চায়। শ্রমিকরাও দাঁড়িয়েছে। আবার ওই বরিশালেও আপনার শ্রমিক নামের দুর্বৃত্ত, আওয়ামী লীগের দুর্বৃত্ত রাজনৈতিক দল, তারা কিন্তু রাজনৈতিক ইন্ধন দিয়েই সেইখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা চালিয়েছিল। সমকালে এই নিউজটি এসেছে, আপনারা দেখেছেন যে যেখানে সমকালের নিউজ এবং আরো কয়েকটা অনলাইন পোর্টালের নিউজ পড়ে আমরা এটাই যেটা বুঝতে পেরেছি যে আসলে সেই হামলাটি ঘটেছিল রাজনৈতিক ইন্ধনে, এবং সেই হামলায় শ্রমিক নামধারী মূলত ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছিল। সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন পরের দিন আন্দোলন করলো, সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, এবং আমরা দেখেছি যে, এবং যতটুকু জানতে পেরেছি, 1 জন আসামিকে ধরা হয়েছে, বাকিদেরকে ওইভাবে ধরা হয়নি এখন পর্যন্ত। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজকে বোধহয় 5টা পর্যন্ত আলটিমেটাম, তারপরে আলটিমেটাম শেষ হলে তারা তাদের কর্মসূচি নেবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই কর্মসূচির প্রতি সংহতি জানাই, তাদের সাথে একাত্মতা পোষণ করি, এবং এই ধরনের সমস্ত জঘন্য অপরাধের সাথেই যারা জড়িত হোক, সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে লীগই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা জনগণকেও সাহস নিয়ে রাজপথে নামার আহ্বান জানাই, সংগঠিত হওয়ার আহ্বান জানাই।
এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ছাত্রদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন এই হামলার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে যেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়, স্থানীয় পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আমরা একটা কথা বলে রাখবো, পাশাপাশি বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলে, নার্সরা আন্দোলন করছে, এর আগে পলিটেকনিকের ছাত্ররা আন্দোলন করছে। কাজে ছাত্র সমাজের উদ্দেশ্যে আমরা এই কথাটি বলে রাখবো যে আন্দোলন করতে হলে কিংবা দাবি দেওয়া আদায় করতে হলে প্রথমত আপনাদেরকে দৃঢ় মনোবল নিয়ে লেগে থাকতে হবে, সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আপনার গত 2-3 দিন ধরে যে প্রতিবাদ দেখালো, সেই প্রতিবাদে যদি তারা স্থির না থাকে তাহলে কিন্তু তাদের দাবি দেওয়া আদায় হবে না। আশ্বাসের বাণী কিন্তু যখন আন্দোলন তৈরি হয় কিংবা যখন রাজপথে চাপ থাকে অনেকেই দেয় আশ্বাস, কিন্তু আন্দোলন যখন আবার আপনার নিভে যায় কিংবা ছাত্ররা যখন ঘরে ফিরে যায়, আন্দোলনে ক্ষান্ত দেয়, তখন কিন্তু আবার সেই বিষয়গুলো চাপা পড়ে যায়।